আমি সপ্তম শ্রেণীর সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত লেখিকা কমলা দাশগুপ্তের লেখা স্বাধীনতা সংগ্রামের নারী এই গদ্যাংশটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো, তাতে আমি ক্লাসের যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এই গদ্যাংশটির বিষয়বস্তু জানার আগে তোমাদের লেখিকা কমলা দাশগুপ্ত সম্পর্কে কিন্তু একটু জানতে হবে। চলো আমরা লেখিকা কমলা দাশগুপ্ত সম্পর্কে একটু জেনে নিই। লেখিকা কমলা দাশগুপ্ত 1907 সালের 11ই মার্চ জন্মগ্রহণ করেছিলেন, আর তিনি মারা যান 19শে জুলাই 2000 সালে। তিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও বিপ্লবী, নারী বিপ্লবী ও সাহিত্যিক ছিলেন। তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন আর তিনি দল প্রতিষ্ঠা করেছিলেন, সেই দলটির নাম যুগান্তর দল। এই গদ্যাংশটিতে তিনি স্বাধীনতা সংগ্রামে নারীদের আত্মত্যাগকে, এই গদ্যাংশটির মধ্য দিয়ে তিনি স্বাধীনতা সংগ্রামে নারীরা কিভাবে তাদের জীবনকে বাজি রেখে দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন তারই কথা অতি সুন্দরভাবে তুলে ধরেছেন। চলো এখন আমি গদ্যাংশটি পড়ে তোমাদের বিষয়বস্তুটুকু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে প্রথমে যে নারী স্বাধীনতা সংগ্রামীর কথা বলেছেন লেখিকা, তিনি হলেন ননিবালা দেবী। এই ননিবালা দেবী 1888 সালে হাওড়া জেলার বালিতে জন্মগ্রহণ করেছিলেন। দেশও সেখানেই ছিল। পিতার নাম সূর্যকান্ত ব্যানার্জি আর মাতা গিরিবালা দেবী। 11 বছর বয়সে তার বিবাহ হয়, আর বিবাহের পর অর্থাৎ 16 বছর বয়সে তিনি বিধবা হন। বিধবা হওয়ার পর তিনি কার কাছে ফিরে আসেন? তার বাবার কাছে। বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে তিনি বিপ্লবের দীক্ষা পেলেন। তোমাদের প্রশ্ন আসতে পারে যে ননিবালা দেবী কার কাছে বিপ্লবের দীক্ষা নিয়েছিলেন? কার কাছে নিয়েছিলেন? বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে। এই অমরেন্দ্র চ্যাটার্জি তার কে ছিলেন? ভ্রাতুষ্পুত অর্থাৎ ভাইয়ের ছেলে। পলাতক অমর চ্যাটার্জি এবং তার কয়েকজন সহকর্মীকে প্রায় 2 মাস আশ্রয় দিয়ে তিনি রিসরাতে রেখেছিলেন। রিসরাও হচ্ছে হাওড়া জেলার একটি শহর। তাহলে পলাতক অমর চ্যাটার্জি আর তার কয়েকজন সহকর্মীকে প্রায় 2 মাস তিনি রিসরাতে রেখেছিলেন। পুলিশের দৃষ্টি একসময় সেখানেও পড়েছিল। তারপর দেখো, তল্লাশি অর্থাৎ খোঁজাখুঁজির সময় অমর চ্যাটার্জি পলাতক হন, অর্থাৎ তিনি পালিয়ে যান, আর রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার হন। তাহলে এখানে খোঁজাখুঁজির পর পুলিশ যখন তল্লাশি চালান তখন অমর চ্যাটার্জি কিন্তু পালিয়ে যান, আর রামচন্দ্র মজুমদার অর্থাৎ আরেকজন সহকর্মী তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন। গ্রেপ্তারের সময় রামবাবু একটা মশার পিস্তল কোথায় রেখে গেছেন সে কথা জানিয়ে যেতে পারেনি। গ্রেপ্তারের সময় অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়ার সময় রামবাবু একটা মশার একটি পিস্তলের নাম সেইটি কোথায় রেখে গেছিলেন সেই কথা কিন্তু তিনি জানাতে পারেনি। তখন বিধবা ননিবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে রামবাবুর সঙ্গে প্রেসিডেন্সি জেলে ইন্টারভিউ নিয়ে জেনে এলেন পিস্তলের গুপ্ত খবর। 1915 সালে যে যুগ ছিল তখন বাঙালি বিধবাদের পক্ষে এরকম পরিস্থিতি সেজে জেলে গিয়ে পুলিশের সেন দৃষ্টিকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করার কথা কেউ কল্পনা করতে পারত না। এখন 2025 সাল, আর এখানে কোন সময়ের কথা বলা হচ্ছে? 1915 সাল। এই 1915 সালের সাথে 2025 সালের আকাশ পাতাল তফাৎ। তখনকার সময়ে মেয়েরা অনেক শাসন বারণের মধ্য দিয়ে জীবন কাটাতেন, তাদের কোনো কিছুতেই স্বাধীনতা ছিল না। তাই বাঙালি বিধবাদের পক্ষে এরকম পরিস্থিতি সেজে জেলে গিয়ে পুলিশের সেন দৃষ্টি অর্থাৎ প্রখর দৃষ্টিকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করার কথা কেউ কল্পনা করতে পারত না। পুলিশ তো নয়ই, কোনো সাধারণ মেয়েও নয়। আজকের সমাজ
ও সেদিনকার সমাজ, আজকের মেয়ে ও সেদিনকার মেয়ের মধ্যে আছে বিরাট সাগরের ব্যবধান। আগেই বললাম যে এখনকার সময়ের সাথে আগেকার সময়ের আর সমাজের আকাশ পাতাল তফাৎ। সেদিনকারই নারী তৈরি করে দিয়ে গেছেন পরবর্তী যুগের বিপ্লবী নারীকে। তিনি পথ দেখিয়েছেন, ভিত্তি থেকে গেছেন তাদের জন্য। তখনকার সময়ের সাথে এখনকার সময়ের আকাশ পাতাল তফাৎ হলেও কিন্তু সেই দিনের নারীরাই কঠোর শাসন বারণ কঠোর শাসন বারণের দেয়ালকে ভেঙে দিয়ে পরবর্তী যুগের বিপ্লবী নারীকে পথ দেখিয়েছেন দেশকে স্বাধীন কি করে করা যায়। আর তারই ভিত্তি তারা তাদের জন্য গেঁথে গেছেন। তারপর দেখো, পুলিশ ক্রমে জানতে পারলো যে ননিবালা দেবী রামবাবুর স্ত্রী নন, কিন্তু জানলো না যে ইনি রিস্টাতে ছিলেন আশ্রয়দাত্রী। পুলিশ ক্রমে জানতে পারে যে ননিবালা দেবী রামবাবুর স্ত্রী নন, কিন্তু যে বিষয়টা পুলিশ জানতে পারলো না সেটি কি, যে ইনি রিস্টাতে ছিলেন আশ্রয়দাত্রী, অর্থাৎ আশ্রয় তিনি দিয়েছেন। প্রশ্ন আসতে পারে যে পুলিশরা ক্রমে কি জানতে পেরেছিল, যে ননিবালা দেবী রামবাবুর স্ত্রী নন, আর যে কথাটি জানতে পারেনি পুলিশ, যে ইনি রিসরাতে বিপ্লবীদের আশ্রয় দিয়েছিলেন। তারপর দেখো, 1915 সালে সেপ্টেম্বর মাসে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। চন্দননগর হচ্ছে হুগলি জেলায় অবস্থিত একটি শহর। এই শহরেই 1915 সালে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। রিসরার মতো এখানেও মেয়েরা না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না। আবার ননিবালা দেবী এলেন গৃহকর্ত্রীর বেশে। রিসরার মতো এই চন্দননগরেও কিন্তু মেয়ে না থাকলে বাড়ি ভাড়া দেওয়া যেত না। তাই ননিবালা দেবী গৃহকর্ত্রী অর্থাৎ মালিকের বেশে এখানে আসেন। পলাতক হয়ে আছেন এখানে বিপ্লবী নেতা যাদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয় ভূষণ দত্ত, বিজয় চক্রবর্তী। তাহলে রিসরাতে পলাতক হয়ে চন্দননগরে বাড়ি ভাড়া নিয়ে কারা ছিলেন? বিপ্লবী যাদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয় ভূষণ দত্ত, বিজয় চক্রবর্তী। এদের সকলের মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল। হুলিয়া শব্দের অর্থ কি? দেখো, হুলিয়া শব্দের অর্থ হচ্ছে পলাতক আসামির বিবরণ সহ গ্রেপ্তারি পরোয়ানা বা ঘোষণা। এই সমস্ত বিপ্লবীদের মাথায় অনেক হাজার টাকার হুলিয়া অর্থাৎ গ্রেপ্তারির পরোয়ানা বা ঘোষণা ছিল। এই নিশাচরেরা সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাটিয়ে দিতেন, শুধু রাতে সুবিধা মতো বেরিয়ে পড়তেন। নিষ্ঠুর শিকারীর মতো পুলিশ এসে পড়লেই এই পলাতকেরা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন, পুলিশ হয়রান হয়ে ফিরত। এই বিপ্লবীদের নিশাচর বলা হয়েছে কারণ তারা সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাটাতেন আর রাতে সুবিধা মতো বেরিয়ে পড়তেন। নিষ্ঠুর শিকারীর মতো পুলিশ এসে পড়লেই এই পলাতকেরা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন, পুলিশ হয়রান হয়ে ফিরত। নিষ্ঠুর শিকারী অর্থাৎ নির্দয় শিকারীর মতো পুলিশ যখন এসে পড়তো তখন এই পলাতকরা নিমেষে অর্থাৎ চোখের পলক ফেলার মাত্রই অদৃশ্য হয়ে যেত আর পুলিশ হয়রান হয়ে ফিরত। এভাবে চন্দননগরে বিভিন্ন স্থানে কয়েকটি বাড়িতে তল্লাশি ও বিপ্লবীদের নিমেষে পলায়নের পর ননিবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ হলো না। পুলিশ তৎপর হয়ে উঠল তাকে গ্রেপ্তার করতে। এইভাবে চন্দননগরের বিভিন্ন স্থানে কয়েকটি বাড়িতে তল্লাশি ও বিপ্লবীদের নিমেষে পলায়নের পর অর্থাৎ নিমেষের মধ্যে পালিয়ে যাওয়ার পর ননিবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ হলো না। পুলিশ তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করার জন্য পর হয়ে উঠলেন। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে আমি বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব।